আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গতদিন আমরা আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতার ভিতরে সম্পর্ক শিখেছিলাম যে আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করা হয়। আমরা আরেকটু আজকে বলে দিচ্ছি যে তাপ ধারণ ক্ষমতা সি ইজ ইকুয়াল টু কিউ বাই কত ডেল থিটা ছিল, আর আপেক্ষিক তাপ এস ইজ ইকুয়াল টু কিউ বাই এম ডেল থিটা, তার সাথে এম যুক্ত ছিল। দেখো এইটুকু সময় আমরা লিখতে পারি হচ্ছে সি, তাহলে সি বাই এম। অতএব এস সমান কত? সি বাই এম। এর অর্থ কি? যে আপেক্ষিক তাপ দেওয়া থাকলে আমরা কিভাবে, তাপ ধারণ ক্ষমতা দেওয়া থাকলে কিভাবে বস্তুর আপেক্ষিক তাপ পাবো। এর অর্থ হচ্ছে কোনো বস্তুর তাপ ধারণ ক্ষমতাকে ওই বস্তুর ভর দ্বারা ভাগ করলে ওই বস্তুর আপেক্ষিক তাপ পাওয়া যাবে। তাহলে কি লিখলাম? এস ইজ ইকুয়াল টু সি বাই এম। সি ইজ ইকুয়াল টু বস্তুর তাপ ধারণ ক্ষমতা, এটা হচ্ছে বস্তুর তাপ ধারণ ক্ষমতা, আর এম ইজ ইকুয়াল টু বস্তুর ভর। বুঝতে পারছো আশা করি। আচ্ছা, আমরা একটা অঙ্কের মাধ্যমে যাই যে কোনো বস্তুর তাপ ধারণ ক্ষমতা 5 কেজি ভরের কোনো বস্তুর তাপ ধারণ ক্ষমতা 1150 জুল পার কেজি পার কেলভিন। আচ্ছা, আমরা এককটা একটু তোমাদেরকে বোঝাই দিই যে এস, সি এর একক ছিল জুল পার কেলভিন, অর্থাৎ জুল পার কেলভিন। সি সমান ছিল হচ্ছে থেটা বাই হচ্ছে ডেল থেটা। সি এর মান ছিল কত? সি ইজ ইকুয়াল টু থেটা বাই হচ্ছে ডেল থেটা। তাহলে সেখান থেকে আমরা পেয়েছিলাম যে এখানে এককটা কি, আর এম সমান কে ছিলাম, এর একক ছিল উপরে ছিল জিউল, ভাগ হচ্ছে কে সমান হচ্ছে জুল পার কেলভিন। আর এস এর একক কি? উপরে ছিল থেটা, নিচে ছিল ডেল থেটা ইন্টু এম। তাহলে থেটার একক কি? জুল, নিচে হচ্ছে ডেল থেটার একক কেলভিন, আর ভরের একক হচ্ছে কেজি। তাহলে এটা সমান লেখা যায় জুল পার কেজি পার কেলভিন। জুল পার কেজি পার কেলভিন, এটা হচ্ছে আপেক্ষিক তাপের একক, আর এটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতার একক। পার্থক্য খেয়াল করবে, জুল পার কেলভিন, জুল পার কেলভিন, মাঝখানে একটা কেজি যোগ হয়ে গেছে, কেজি ইনভার্স। এইটা আছে মনে রাখার উপায়। জুল পার কেলভিন হলে হবে তাপ ধারণ ক্ষমতা, আর জুল পার কেজি পার কেলভিন হলে হবে হচ্ছে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা বা আপেক্ষিক তাপ। আচ্ছা, তাহলে আমরা যে অঙ্কে ছিলাম সেটা যে জুল পার কেজি পার কেলভিন কে জন্য লিখলাম সেটা আমরা বুঝতে পারলাম আশা করি। এত হলে ওই বস্তুর আপেক্ষিক তাপ কত হলে ওই বস্তুর আপেক্ষিক তাপ কত? আপেক্ষিক তাপ কত? তাহলে খেয়াল করো যে কী কী দেয়া আছে। তাপ ধারণ ক্ষমতা, তাপ ধারণ ক্ষমতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সি দ্বারা। তাহলে এখানে তাপ ধারণ ক্ষমতা সি ইজ ইকাল টু 1100 জুল পার কেলভিন, সরি এটা হচ্ছে জুল পার কেলভিন, 1100 জুল পার কেলভিন। আর ভর, বস্তুর ভর এম ইজ ইকাল টু 5 কেজি। আপেক্ষিক তাপ এস ইজ ইকাল টু হোয়াট? তাহলে আমরা জানি
এস ইজ ইকুয়াল টু সি বাই এম। তাহলে সি এর মান হচ্ছে 1150 ভাগ হচ্ছে এম এর মান 5 ভাগ করলে হবে 230 জুল পার কেজি পার কেলভিন। এটা হয়ে গেল। তাহলে আমরা জানি তাপ ধারণ ক্ষমতা যদি দেয়া থাকে আপেক্ষিক তাপ বের করা যাবে, বিপরীত ক্রমে যদি আপেক্ষিক তাপ দেয়া থাকে তাহলে তাপ ধারণ ক্ষমতাও বের করা যাবে। আশা করি বুঝতে পেরেছ। এবার সংক্ষিপ্ত অনুধাবনমূলক প্রশ্ন, যে এখানে যদি আসে যে কোনো বস্তুর আমরা জানি কিছু আপেক্ষিক তাপ লাগবে, পানির আপেক্ষিক তাপ হচ্ছে, প্রশ্ন হতে পারে পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন বলতে কি বুঝো? আমরা জানি 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে। যেহেতু এখানে বলা আছে 4200 জুল, তাহলে কোনো বস্তুর আগে সংজ্ঞাটা লিখতে হবে। সংজ্ঞা হচ্ছে আপেক্ষিক তাপের সংজ্ঞা, আপেক্ষিক তাপ তোমরা লিখে নেবে, আমি একটু সময়ের স্বল্পতার জন্য শর্টকাট করে নিলাম। তারপরে লিখবে কোনো বস্তুর, এখানে যেহেতু কোনো বস্তু, এবার পানি, পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন বলতে বোঝায় যে 1 কেজি ভরের পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যেহেতু তাপের প্রয়োজন হয়, তাপের একক কি? জুল। তাহলে এ পর্যন্ত শেষ। 4200 জুল তাপের প্রয়োজন হয়, এটা হচ্ছে প্রশ্নের উত্তর। যেহেতু বলা আছে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাহলে এখান থেকে জুল পর্যন্ত যেতে হবে। 4200 জুল তাপের প্রয়োজন হয়। আশা করি বুঝতে পেরেছ। যদি বলে কোনো বস্তুর তাপ ধারণ ক্ষমতা, কোনো বস্তুর তাপ ধারণ ক্ষমতা 150 জুল পার কেলভিন বলতে কি বোঝো? তাহলে তাপ ধারণ ক্ষমতা 150 জুল পার কেলভিন বলতে কি বোঝো? তাহলে এখানে শুধু জাস্ট ভরটা উল্লেখ করা যাবে না, ভর উল্লেখ করলে আপেক্ষিক তাপ হয়ে যেত। এর অর্থ হচ্ছে যে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে 150 জুল তাপের প্রয়োজন হয়। এবার আমরা নতুন একটা টপিক শিখব, সেটা হচ্ছে ক্যালোরিমিতি। ক্যালোরিমিতির মূলনীতি, অর্থাৎ এটা হচ্ছে এমন জিনিস যে তোমরা খেয়াল করবে যে আমরা গ্রীষ্মকালে যখন বাইরে থেকে এসে ক্লান্ত হয়ে যাই, আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায়, গরম প্রচুর অনুভূত হয়, সেই সময় আমরা কী করি? বাইরে থেকে এসে ঠান্ডা পানি খাওয়ার জন্য হয়তো ফ্রিজের পানি ব্যবহার করি, অথবা ফ্রিজে যদি পানি না থাকে ওর ভিতর 1 টুকরো বরফ দিয়ে নিই। তাহলে 1 টুকরো বরফ দেওয়ার ফলে পানিটা কি হয়? ঠান্ডা হয়ে যায়। তাহলে ঠান্ডা হওয়ার কারণটা কি? ওই পানির তাপমাত্রা কমে যাচ্ছে। কিন্তু কিভাবে কমলো? যে ওর ভিতরে যে বরফের টুকরোটা ফেলা হলো, আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ পরিণত হয়। তাহলে ওই বরফের তাপমাত্রা ছিল কত? 0 ডিগ্রি সেলসিয়াস, আর পানির তাপমাত্রা ধরে নিলাম 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওই দুইটা যখন একসাথে মিশানো হলো, তাহলে তাপের নীতি হচ্ছে বেশি, যে বস্তুতে তাপমাত্রা বেশি থাকবে সে সবসময় তাপ ছেড়ে দেবে, অর্থাৎ ত্যাগ করবে, আর যার তাপমাত্রা কম থাকবে সে সবসময় গ্রহণ করবে। এখন তাহলে বরফের তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং পানির তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। পানি হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস আর বরফ হচ্ছে কত? 0 ডিগ্রি সেলসিয়াস। এই দুইটা যখন পানির ভিতরে যখন বরফের টুকরা দেওয়া হবে, তাহলে বলো তো যে পেয়ে তাপমাত্রা ছেড়ে দেবে, পানি তাপমাত্রা ছেড়ে দেবে, আর বরফ ওই তাপমাত্রা কী করবে? গ্রহণ করবে।
ফলে দুইটার একটা গড় তাপমাত্রা পাওয়া যাবে, অর্থাৎ আগের থেকে তাপমাত্রাটা কি কমে যাবে, এবং সেটা সম্পূর্ণ নির্ভর করবে ওই যে আপেক্ষিক তাপ আমরা পড়লাম সেটার উপরে। তাহলে তাপমাত্রার নিয়মই হচ্ছে যে দুইটা বস্তু যখন একসাথে রাখা হয় তাহলে বেশি তাপমাত্রার বস্তুটার তাপ ছেড়ে দেবে এবং কম তাপমাত্রার বস্তুটা তাপ গ্রহণ করবে। কতক্ষণ এই ঘটনাটা চলতে থাকবে? যতক্ষণ না পর্যন্ত উভয়ের তাপমাত্রা সমান না হয়। এইটাই হচ্ছে, তাহলে একজন তাপ ছেড়ে দিল সেটাকে বলা হচ্ছে বর্জিত তাপ, এবং যে তাপ গ্রহণ করলো সেটাকে বলা হচ্ছে গৃহীত তাপ। অর্থাৎ এই গৃহীত তাপ এবং বর্ধিত তাপ পরস্পর কী হতে হবে? সমান হতে হবে। এটি হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি কি? ক্যালোরিমিতির মূলনীতি সমান হচ্ছে গৃহীত তাপ সমান হচ্ছে বর্ধিত তাপ। অর্থাৎ ধরো তোমরা দুই বন্ধু, একজনের কাছে 1000 টাকা আছে আর একজনের কাছে 500 টাকা আছে। তাহলে এটাকে আমরা তাপমাত্রার সাথে তুলনা করতে পারি। যখন আমরা গড় করি তাহলে সেটা কি লিখি যে 1000 যোগ হচ্ছে দুইজনের টাকা যোগ করি, 2 দ্বারা ভাগ করি, তাহলে হবে কত? 750 টাকা। উভয়ের টাকা সমান হয়ে গেছে। তাহলে এবার খেয়াল করো, প্রত্যেকের টাকা আছে কত? 750 টাকা। তাহলে এর থেকে 250 টাকা কি হয়ে গেছে? 750। তাহলে 250 টাকা এ ছেড়ে দিয়েছে। আর এ কী কাজ করেছে? ও তা বর্তমানে হয়ে গেছে 750, এ 250 গ্রহণ করেছে। এটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি, যে দুজনা যখন একসাথে থাকবে উভয়ের টাকা অথবা উভয়ের তরল পদার্থের পরিমাণ বা তাপের পরিমাণ সমান হতে হবে। এবারে খেয়াল করো, এ একটা পাত্র, পাশে আর একটা পাত্র আছে, এটার পানির উচ্চতা 20 সেন্টিমিটার, এর পানির উচ্চতা আছে 5 সেন্টিমিটার। তাহলে এখানে যখন একটা নল দ্বারা সংযুক্ত করে দেওয়া হবে, এইটা থেকে পানি এই দিকে যাবে কতক্ষণ পর্যন্ত? যে দুইটার উচ্চতা যতক্ষণ না সমান হবে। দুইটার উচ্চতা ধরে নিলাম এইটা লেভেলে এসে উচ্চতাটা সমান হয়ে গেছে। তাপের প্রবাহটা এরকম যে বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুতে তাপ প্রবাহিত হবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত ওই দুইটা বস্তুর তাপমাত্রা সমান না হয়। আর ক্যালোরিমিতির নীতি এই অনুযায়ী করা হয় যে একটা বস্তু তাপ ছেড়ে দেবে সেটাকে বলা হচ্ছে বর্ধিত তাপ, আর একটা বস্তু সেই তাপটা গ্রহণ করবে সেটাকে বলা হচ্ছে গৃহীত তাপ। এটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। এই ক্ষেত্রে ক্যালোরিমিতির মূলনীতির ক্ষেত্রে কিছু কিছু কয়েকটা মান তোমাদেরকে কাজে লাগবে। যে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, গৃহীত তাপ সমান হচ্ছে বর্ধিত তাপ। এখানে আপেক্ষিক তাপ লাগবে, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। তোমরা আপেক্ষিক তাপ এবং আপেক্ষিক সুপ্ত তাপ এবং তাপ ধারণ ক্ষমতা এটা নিশ্চয় বুঝতে পেরেছো যে কয়েকটা পদার্থের আপেক্ষিক তাপ, যেমন পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। বরফ এর অর্ধেক 2100 জুল পার কেজি পার কেলভিন। তামার আপেক্ষিক তাপ এবং লোহার আপেক্ষিক তাপ, প্রত্যেকটা পদার্থের আপেক্ষিক তাপ আছে। এবার আমরা পানির আপেক্ষিক তাপ জানলাম, বরফের আপেক্ষিক তাপ 2100 জুল পার কেজি পার কেলভিন। এবং সোনার তাপ ধারণ ক্ষমতা, সোনা 230। রূপার আপেক্ষিক তাপ মানে তামার আপেক্ষিক তাপটা অধিকাংশ জায়গায় ব্যবহার করা হবে,
লোহার আমরা পানির আপেক্ষিক তাপ দেখলাম 4200 জুল পার কেজি পার কেলভিন, বরফের ক্ষেত্রে হচ্ছে 2100 জুল পার কেজি পার কেলভিন, সোনার ক্ষেত্রে 200, এবং তামা এবং লোহা, তামার আপেক্ষিক তাপ আমরা কত সেটা তাহলে আমরা এটা আপেক্ষিক তাপ দেখলাম। যে এখন অঙ্ক কী ধরনের হতে পারে, পানি, বরফ, সোনা, তামা, এখন এই মিশ্রণের অর্থাৎ ক্যালোরিমিতির অঙ্ক করতে গিয়ে একজন তাপ কি করবে, গৃহীত তাপ। আমি সূত্র কিছু লিখে দিয়েছি, ক্যালোরিমিতির অঙ্ক করতে গেলে সেই সূত্রগুলো লাগবে। ক্যালোরিমিতির গাণিতিক সমস্যা, এইগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। গাণিতিক সমস্যা সমাধান, গৃহীত তাপ এবং বর্ধিত তাপ দুইটা কাজে লাগবে। এখন বস্তু কর্তৃক বর্ধিত তাপ, বর্ধিত তাপ কিউ ইজ ইকাল টু এম এস, ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পার্থক্য। খেয়াল করবে যে বর্ধিত তাপের ক্ষেত্রে বর্ধিত তাপ এই জায়গায় দুইটা তাপমাত্রা থাকবে। প্রথমে তাপমাত্রা হচ্ছে T1 আর পরের তাপমাত্রা হচ্ছে কত, T2। এটা হচ্ছে আগে আর এটা হচ্ছে পরে। বর্ধিত তাপ মানে কি, প্রথমে তাপমাত্রা থাকবে বেশি, ধরো 50 ডিগ্রি সেলসিয়াস ছিল, বর্ধিত তাপ কতটুকু তাপ বর্ধন করবে সেটা এখানে T2 এর মান দেখা যাচ্ছে 50 থেকে বর্ধিত হওয়ার পর হলো 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে বর্ধিত তাপের ক্ষেত্রে T1 মাইনাস T2, বস্তু কর্তৃক গৃহীত তাপ কিউ ইজ ইকাল টু এম এস, ঠিকই থাকবে। এখন একটা বস্তুর তাপমাত্রা, ধরো যে এখানে একটা পাত্রে পানি আছে যার তাপমাত্রা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস। এর ভিতরে বরফ, এটা হচ্ছে বরফ দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই পানির তাপমাত্রা হচ্ছে কত, T1, এটা হচ্ছে T1। এখন পানি যে তাপমাত্রার বর্জন করবে, বর্জন করার পরে যেটা হবে সেটা হচ্ছে T2। এখন খেয়াল করো যে বরফ কি করবে, ওর প্রথমেই তাপমাত্রা হচ্ছে T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস ছিল। গরম পানির ভিতরে যখন দেওয়া হবে ও তাপমাত্রাটা কী হবে, আস্তে আস্তে বাড়বে, অর্থাৎ 0 আর থাকবে না, 0 থেকে বড় হয়ে যাবে সে তাপমাত্রা, অর্থাৎ T2 হবে 0 থেকে বড়, 0 ডিগ্রি সেলসিয়াসের থেকে বড়। সেক্ষেত্রে আমরা এখানেও একই নিয়ম অনুসরণ করব, যে বড় থেকে ছোট, তার মানে এখানে T2 মাইনাস কত, T1, এটা ব্যবহার করব। এই দুইটা সূত্র একটু মনে রাখবে, যে বর্ধিত তাপ কিউ সমান এমএস T1 মাইনাস T2। আর একটা নীতিটা যেটা আমরা বললাম, যে আমরা সবসময় বড় তাপমাত্রা থেকে ছোট তাপমাত্রাটা সবসময় বিয়োগ করব। সেক্ষেত্রে যেহেতু বর্ধিত তাপের ক্ষেত্রে প্রথমে তাপমাত্রা থাকবে বেশি, সেজন্য T1 মাইনাস T2, আর গৃহীত তাপের ক্ষেত্রে প্রথম তাপমাত্রা এটাই কম থাকবে, পরে তার তাপমাত্রা বাড়বে, সেক্ষেত্রে T2 মাইনাস T1। যেখানে এই এমটা কী জিনিস এটা লিখে নাও, যে এম হচ্ছে বস্তুর ভর, এস ইজ ইকাল টু বস্তুর আপেক্ষিক তাপ, T1 ইজ ইকাল টু আদি তাপমাত্রা অর্থাৎ প্রথম তাপমাত্রা, আর T2 ইজ ইকাল টু শেষ তাপমাত্রা। এই চারটা জিনিস মনে রাখতে হবে। আর Q1 সমান এত, Q2। তারপরে ক্যালোরিমিতির মূলনীতি কি, বর্ধিত তাপ সমান হচ্ছে গৃহীত তাপ। এইটুকু তোমরা মনে রাখবে। আগামী ক্লাস থেকে আমরা অঙ্ক শুরু করব, গাণিতিক সমস্যা বলে শুরু করব এই চ্যাপ্টারের। আশা করি তার আগে তোমরা এই সূত্রগুলো আয়ত্ত করে ফেলবে, যাতে প্রশ্ন বুঝতে সমস্যা না হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।